এদিকে বিএনপির হাত ধরেই ফিরতে চলেছে আওয়ামী লীগ। এর মধ্যে জুলাই আগস্টে হত্যা মামলার নামকরা আসামি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। একের পর এক জামিন পাচ্ছেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ও কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া কেন্দ্র করে উত্তপ্ত আদালত পাড়া, বিচারককে শাসালেন আইনজীবী, আইন অঙ্গনে নতুন বিতর্ক। এবার জয় বাংলা স্লোগানে উত্তাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এবার ফরমাইশি রায় দেওয়া ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আদালত ভাঙচুর করল বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধান। ভুয়া মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সব নেতাকর্মীদের জামিনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাদের জন্য একটা সুখবর। শেখ হাসিনার যাতে কিচ্ছু না হয় সেই বন্দোবস্ত বিএনপির মাধ্যমে করে রেখেছে ভারত। বিচার অবাধ, যা হয়েছে তাও বাদ। আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি। শেখ হাসিনা তার ফাঁসির দড়ি থেকে এক প্রকার মুক্ত পেয়েই গেলেন। এক প্রকার প্রথমত এই অবৈধ ট্রাইব্যুনালের অধীনে যত কটা রায় রয়েছে সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। নতুন করে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালে যে বা যারা ছিল প্রধান হিসেবে সব কয়টাকে আইনের আওতায় আনছে বিএনপি। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবার জয় বাংলা স্লোগানে উত্তাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এবার ফরমাইশি রায় দেওয়া ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আদালত ভাঙচুর করল বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বিতর্কিত ফরমাইশি রায়, নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও পুলিশি হেফাজতে নির্যাতন, আদালতে সরকারের হস্তক্ষেপ, পছন্দ মতো বিচারপতি নিয়োগ, এসবেরই প্রতিবাদ করে আসছিল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কিন্তু বিতর্কিত বিচারপতিরা আগের মতো আরো বেশি করে ফরমাইশি রায় দিচ্ছে, যা আদালতে তাদের বিচারিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আজ সেটির প্রতিবাদে আদালতের বাইরে বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে স্লোগান দেন, ফেসিবাদ বন্ধ করো, বিচার বিভাগ রক্ষা করো, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এমন স্লোগানে আদালত প্রাঙ্গণে ভাঙচুর করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, যেখানে ন্যায় বিচার নেই সেখানে কিভাবে মানুষ ন্যায় বিচারের উপর ভরসা করবে? এভাবে বিচার বিভাগ চলতে থাকলে মানুষ আর ন্যায় বিচারের প্রতি আস্থা রাখবে না, বিচার ব্যবস্থা আরো ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সেটির প্রতিবাদেই সমস্ত আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জড়ো হয়েছি। শেখ হাসিনার কে ফাঁসির যে আসামি বানানো হয়, আপনি কি মনে করছেন শেখ হাসিনা ফাঁসিতে ঝুলে যাবে? বাংলাদেশে এমন দড়ি এখন পর্যন্ত কি পয়দা হয়েছে? চিফ প্রসিকিউটর তাইজুল, উনি যাতে দেশ থেকে চলে না যেতে পারে বর্তমান এই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যত কয়টা আপনার মবকারী, সন্ত্রাসী, জঙ্গি প্রধানরা ছিল, তারা যাতে কেউ দেশ থেকে চলে পর্যন্ত যেতে না পারে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে সামনে এদের অবস্থা আরো কত ভয়ঙ্কর হবে আশা করি সেটার মুখে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আপনারা সেটা রিয়ালাইজ করতে পারতেছেন। শুনুন, একটা কথা বলি, আপনি বিচার গঠিত করবেন যেটার জন্য শেখ হাসিনাকে আপনি ফ্যাসিস্ট একটা ট্যাগ লাগাইছেন, যদি একই ধারাবাহিকতা আপনি বজায় রাখেন, বলছিলাম ইউনূস সরকারের কথা, তাহলে ইউনূস সরকার তো ফ্যাসিস্ট, তাই নয়? বর্তমান একই অপরাধী হলেন ডক্টর ইউনূস সরকারের। তারা প্রত্যেকটাকে বিএনপি সরকার আইনের আওতায় আনছে একে একে, যারা নাকি অবৈধ মন গড়া ট্রাইব্যুনাল দিয়ে একের পর এক এই ধরনের মিথ্যা মামলা আপনার বা ফাঁসির আসামি পর্যন্ত ধার্য করে দেয়।
শেখ হাসিনা তার ফাঁসির দড়ি থেকে এক প্রকার মুক্ত পেয়েই গেলেন। এক প্রকার প্রথমত এই অবৈধ ট্রাইব্যুনালের অধীনে যত কটা রায় রয়েছে সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। নতুন করে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালে যে বা যারা ছিল প্রধান হিসেবে সব কয়টাকে আইনের আওতায় আনছে বিএনপি। এবার বিশেষভাবে নজরদারি করা হচ্ছে তারা যাতে দেশ থেকে পদত্যাগ করে বা দেশ থেকে কোনোভাবে সেফ এক্সিট নিয়ে আরেক দেশে নিরাপদভাবে চলে না যেতে পারে। এই দিকেও কঠোর নজরদারিতে রাখা হয়েছে বিএনপি সরকার এই সমস্ত জুলুমদার এবং সন্ত্রাসীদের। কারণ বিএনপি সরকার জানে এটা যদি সঠিক বিচারের আওতায় না আনা হয় বা এই অবৈধ ট্রাইব্যুনালের রায় যদি বাতিল না করা হয়, এট দ্য সেম টাইম এই ট্রাইব্যুনাল দিয়েই মানে এক পক্ষ বিচার সালিশ বসায়া একদিন জনাব তারেক রহমানকেও একই দোষে দোষারোপ হতে হবে। আর নিজে বাঁচলে বাপের নাম, অনেকটা সেই ভূমিকায় রাখতে যাচ্ছে জনাব তারেক রহমান সাহেব। আমি বলবো তার এই ভূমিকাটি নিঃসন্দেহে আগামী দিনের জন্য বিএনপি সরকার যাতে ওই ধরনের কোনো চাপের মুখে না পড়ে তারই একটি আপনার প্রতিফলন। এটি হচ্ছে আগামী দিনের উপার্জন। ধরে নেন আপনি বিএনপি শেখ হাসিনা তার ফাঁসির রায় থেকে অলমোস্ট মুক্তি পেতে যাচ্ছে। একের পর এক জামিন পাচ্ছেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ও কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি। কিন্তু কিভাবে জামিন পেলেন তারা, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ফলে তার মুক্তির অপেক্ষায় পরিবারের সদস্যরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 24 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা জুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া 3টি হত্যা, 2টি হত্যা চেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে রয়েছে বাস চালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোহাম্মদ ইয়াসিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এর বাইরেও পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ সবকটি মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। আইভীর জামিনের খবরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3টি নির্বাচনে টানা জয়ী হন তিনি। তবে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গ্রেপ্তার হন তিনি। তাই আদালতে তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন এসব মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়েছে। তিনি সরাসরি কোনো ঘটনায় জড়িত নন। এদিকে জুলাই আগস্টে সংগঠিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেন বলে জানা গেছে। এর আগে 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে সংগঠিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়। আজ হাইকোর্টের জামিন আদেশের ফলে কারাগারে থাকা আব্দুর রহমান বদির মুক্তিতে আর কোনো বাধা রইল না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন।
প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগম ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে? সেটা হচ্ছে যে $1,000,000 কোশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা? বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2-4-5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্বে এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপি সরকারের উপরে এই 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেসার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1,000,000 কোশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ আমরা প্রয়োজনে, আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাবো, আমরা জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়ায় নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান না, ওই 90 দশকের গান, যে এমন হাই একবার দুইবার নেতা হইতে চাই, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খাই। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গা ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হাই একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেকবার আমরা বলেন যে ভাই আপনি তো বলেন, এই বলেন, সে বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে 1 পয়সা খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখন আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যে অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যত জনে যত যুদ্ধ করে ফেলানগা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যাই কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না, কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্ট্যাম্প 4টা ওই বউয়ের আন্ডার প্যান্টটি ধুয়েই কাটাইবেন। সেটার সিদ্ধান্ত এখন আপনাকে। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামো, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখাইলে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করব। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরেও মনে শান্তি, তারও তো 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না।
এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটির মেম্বার টেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিংয়ের পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে আবার 2-3 জন করে। আরে ভাই কেমনে নেত্রী বলছে ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে, কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে, কি বলে, টেলিগ্রাম গ্রুপ, আনফর্চুনেটলি সেখানে গিয়েছিলাম। সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়া হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দল টিকানো যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই, তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না, যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তায় ঘাটে চেহারা দেখাইছে, অন্তত চেহারা দেখায় 2টার কলম লেখছে। যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। এই ভদ্রলোকের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, জনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন, সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেব আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন, সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট, একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইভাবে না পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যেভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেত্রী নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে। নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে তারপরে যাই কথা বলেন, তার আগ পর্যন্ত বললেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।